আজকে যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি সেটা আমাকে আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে। এবং ঘটনাটি হচ্ছে একটা চা বাগানকে কেন্দ্র করে, চা বাগানের মাঝখানে থাকা একটা বাংলো বাড়িকে কেন্দ্র করে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রাব্বি। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার খোদালা নামক একটা গ্রামে থাকেন। আপনারা জানেন কিনা জানি না, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওই দিকে কিছু চা বাগান রয়েছে যেগুলা অনেক পুরনো এবং বিশাল এলাকা নিয়ে। আর রাব্বির বাসা ওই চা বাগান এলাকাটির আশেপাশে হওয়াতেই সে ছোটোকাল থেকেই এই ধরনের চা বাগান ভিত্তিক অনেক ভৌতিক কাহিনী শুনে এসেছেন এবং অনেক কাহিনী তিনি জানেন। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে একটি ঘটনা উনি আজকে আমাকে পাঠিয়েছেন এবং সেটি আমি আপনাদের বলতে যাচ্ছি। ঘটনাটি ঘটে 2010 সালের দিকে এবং সেটি ঘটে রাব্বির এক প্রতিবেশীর সাথে, যার নাম হচ্ছে আক্কাস মিয়া। আক্কাস মিয়া রাব্বির প্রতিবেশী এবং পেশায় তিনি একজন কৃষক এবং কৃষিকাজের পাশাপাশি তিনি চা বাগানের ডাক বাংলোতে নাইট গার্ড হিসেবে কাজ করেন। উনি ওখানে জয়েন করার 3 থেকে 4 মাস পর ঘটনাটি ওনার সাথে ঘটে। তো প্রতিদিনের মতো ওনার ডিউটি ছিল সন্ধ্যা 8টা থেকে ভোর রাতের 4টা-5টা বা আজানের আগ পর্যন্ত উনি ওখানে থাকতেন। পরবর্তীতে উনি ওখান থেকে ব্যাক করতেন। তো এমনই একদিনের ঘটনা, উনি ওনার ডিউটিতে যাওয়ার জন্য বাসায় রাতের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লেন ডাক বাংলোর উদ্দেশ্যে। ওনার বাসা থেকে ডাক বাংলো যেতে হলে চা বাগানের মাঝখান দিয়ে যেতে হয় এবং হেঁটে গেলে 5-10 মিনিটের বেশি লাগে না। তখন ছিল শীতকাল এবং আক্কাস মিয়া বলেন সেই বছর ভালোই শীত পড়েছিল, আর পাহাড়ি অঞ্চলগুলোতে শীতটা একটু বেশিই হয়। যাই হোক, আক্কাস মিয়া ওনার শীতের কাপড় জড়িয়ে সাথে ওনার টর্চ লাইটটা নিয়ে হাঁটা শুরু করলেন এবং ডাক বাংলোতে এসে দেখলেন তার যে সাহেব যিনি ওখানে থাকেন উনি ওইখানে নাই এবং ওইখানে যে ওনার রুমটি সেটা তালাবদ্ধ। তো উনি এটা দেখে সেখান থেকে বের হয়ে পড়লেন এবং সামনে কিছু দূরে এগিয়ে গেলে সেখানে আছে একটা চা বাগানের ফ্যাক্টরি, যেখানে চা পাতা থেকে চা বানানো হয়। তো ওইখানে কিছু লোক নাইট শিফটে কাজ করে এবং উনি ওনাদের কাছেই যায়। যাওয়ার পর ওইখান থেকে একজন লোক আক্কাস মিয়ার দিকে এগিয়ে আসে এবং বলে যে তার সাহেব একটা দাওয়াতে শহরে গেছেন, উনি কালকে ব্যাক করবেন। যাই হোক, আক্কাস মিয়া এটা জানার পর উনি কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আবার বাংলোর দিকে ব্যাক করেন এবং বাংলোর ভিতরে আক্কাস মিয়ার অবস্থান করার জন্য ছোট একটা কামরা ছিল গেটের পাশে। উনি ওখানে গিয়ে রেস্ট নিতে থাকেন এবং চিন্তা করেন কিছুক্ষণ রেস্ট নিয়ে উনি ওনার ডিউটিতে বের হয়ে পড়বেন। এরকম ভাবতে ভাবতে আক্কাস মিয়া ওনার রুমের ভিতর যে ছোট একটা খাট ছিল সেখানে শুয়ে পড়লেন এবং চিন্তা করলেন কিছুক্ষণ রেস্ট নিয়ে উনি বের হবেন। কিন্তু হঠাৎ উনি রেস্ট নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়লেন উনি নিজেও খেয়াল করতে পারেন নাই এবং এভাবে কতক্ষণ গেল উনি জানেন না। হঠাৎ ওনার ঘুমটা ভেঙে গেল একটা মেয়েলি গলার আওয়াজ শুনে। তো উনি এরকম একটা আওয়াজ শুনে তড়িঘড়ি করে উঠে পড়লেন এবং উঠে দেখলেন যে ওনার মাথার উপরে যে ঘড়িটা আছে সেটাতে 2টা 50 বাজে। উনি খুব তাড়াতাড়ি করে উঠে পড়লেন এবং চিন্তা করতে থাকলেন যে ওনার ভাগ্য আজকে খুব ভালো যে ওনার সাহেব নাই, তাহলে হয়তো তাকে বকা শুনতে হতো, কারণ নাইট ডিউটি করার সময় ঘুমানো নিষেধ ছিল। এইবার হঠাৎ আক্কাস মিয়ার মনে পড়ে গেল উনি যে মেয়েলি আওয়াজ শুনে ঘুম থেকে উঠে গিয়েছিলেন সেটা কার, এবং এখানে তো মেয়ে আসার কথা না। তাইলে কি উনি স্বপ্নে দেখেছেন বা বাংলোর ভিতর কি কেউ ঢুকে পড়েছে? এবার আক্কাস মিয়া ওনার টর্চটা নিয়ে আশেপাশে খুঁজে শুরু করলেন এবং হাঁক ছেড়ে ডাক দিলেন, কে ওখানে, কে ওখানে। কিন্তু নির্জন চা বাগান ওনার নিজের আওয়াজ প্রতিধ্বনি হয়ে ওনার কাছেই ফিরে এলো, কেউ সেটা রিপ্লাই দিল না। এবার আক্কাস মিয়া কনফিউশনের মধ্যে পড়ে গেলেন, তাইলে কি উনি স্বপ্নে দেখেছিলেন সত্যি সত্যি? কিন্তু উনি চিন্তা করে দেখলেন তার স্পষ্ট মনে আছে উনি মেয়েলি গলার আওয়াজ শুনতে শুনতে ঘুম থেকে উঠে বসেছিলেন এবং বসার পরেও উনি শব্দটা শুনেছিলেন। এই নিয়ে 7-5 ভাবতে ভাবতে
আক্কাস মিয়া বাংলোর পিছন দিক দিয়ে একটা গুদামঘর রয়েছে এবং তার পাশেই রয়েছে একটা গভীর খাত। আক্কাস মিয়া ওইখানে এসে দাঁড়ালেন এবং ওইখানে এসে উনি শুনতে পারলেন গুদামঘরের পিছন থেকে কে জানি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে এবং ওইখান থেকে কান্নার সাউন্ড আসতেছে। উনি ওনার লাইফে এরকম কোনো কিছু কখনো ফেস করেন নাই এবং কোনোদিন ভয়ও পান নাই, সেহেতু উনি সাহস করেই গুদামঘরের পিছনে এসে দাঁড়ালেন এবং ওইখানে আসার পর উনি দেখলেন সেখানে কিছুই নেই এবং কান্নার সাউন্ডটাও কোথাও যেন মিলিয়ে গেছে। অথচ তিনি একটু আগেই স্পষ্ট কান্নার সাউন্ড সেখান থেকে শুনেছেন এবং নিজের কানেই শুনেছেন। এবার উনি খানিকটা ঘাবড়ে গেলেন এবং ভাবতে থাকলেন আসলে সমস্যাটা কি। এই ভেবে উনি ওখান থেকে ব্যাক করার চিন্তা করলেন এবং ব্যাক করে ওনার যে ছোট ঘরটা আছে সেটাতে এসে বসলেন আর ভাবতে লাগলেন উনি যে এইমাত্র কান্নার সাউন্ডটা শুনলেন সেটার কারণটা কি বা এটার উৎসটা কি। এভাবে আরও 10-15 মিনিট যাওয়ার পর উনি হঠাৎ খেয়াল করলেন সেই কান্নার সাউন্ডটা আবার উনি শুনতে পাচ্ছেন, তবে এইবার সেটা ডাক বাংলোর আশেপাশে, মানে কতবার ছিল সেটা ডাক বাংলোর পিছনে, কিন্তু সেটা এবার তার আশেপাশ থেকে আসতেছে। মানুষ হিসেবে উনি যতই সাহসী হোক, এবার উনি কিছুটা ঘাবড়ে গেলেন এবং এগিয়ে যেতে একটু ভয়ই পেলেন। তারপরও চাকরির কর্তব্য ওনার যেতে হবে, সে কারণে উনি একটু এগিয়ে গেলেন এবং দেখার চেষ্টা করলেন আশেপাশে কি আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এবার উনি খেয়াল করলেন তার যে টর্চটা আছে সেটা লাইটটা কেন জানি কাজ করতেছে না, লাইটটা নষ্ট হয়ে গেছে। তখন তিনি তাড়াতাড়ি করে ওইখান থেকে রুমে ব্যাগ গিয়ে ওনার রুমে একটা ছোট হারিকেন ছিল, সেটাতে আগুন জ্বালিয়ে হারিকেন হাতে নিয়ে বের হলেন। এইবার উনি বাংলোর পিছন দিক দিয়ে আসতেই দেখলেন একটা লাল শাড়ি পরিহিতা, অনেকটা দেখতে নতুন বউয়ের মতোই একটা মহিলা হেঁটে হেঁটে গুদাম ঘরের দিকে চলে যাচ্ছে এবং নিচু গলায় ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। উনি এটা দেখে চমকে উঠলেন, কারণ এই রাতের বেলা চা বাগানে নতুন বউ কোত্থেকে আসবে, আর এখানে তো কেউ ঢুকতে পারার কথা না, কারণ তিনি অনেক আগেই মেইন গেটে তালা দিয়ে দিয়েছিলেন। এই ভাবতে ভাবতে উনি যেই না মহিলাটাকে ডাক দিতে যাবেন, তখন তিনি লক্ষ্য করলেন ওই নতুন বউয়ের বেশে আসা মহিলাটা গুদামঘরের পিছনে গিয়ে মিলিয়ে গেল। উনি এই দেখে দৌড়ে গেলেন ওইখানে এবং গিয়ে দেখলেন ওইখানে কিছুই নাই। এবার উনি বুঝে গেলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা না, কারণ একটা মানুষ এদিক দিয়ে কোথাও মিলিয়ে যেতে পারে না, কারণ গুদামঘরের পিছনে যাওয়ার কোনো ওয়ে নাই এবং আছে শুধু পাহাড়ি একটা খাদ যা অনেক গভীর নিচের দিক দিয়ে। এবার আক্কাস মিয়া ভয় পেয়ে হারিকেন ফেলে ওখান থেকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে উনি চা বাগানের যে ফ্যাক্টরিটা আছে ওইখানে চলে আসলেন এবং এসে ওইখানে তখন কিছু নাইট ডিউটিতে থাকা স্টাফ ছিল, ওদের সামনে গিয়ে বসে পড়লেন। আক্কাস মিয়ার এমন অবস্থা দেখে ওরা এগিয়ে এসে আক্স করলো কি হয়েছে, তার কি সমস্যা। এবার আক্কাস মিয়া কাঁপতে কাঁপতে অনেকটা সব কিছু তাদেরকে খুলে বললেন। তখন তাদেরই মধ্যে একজন বলে উঠল, আজ থেকে আরও 15 বছর আগে এখানে বাংলোতে একজন সাহেব এসেছিলেন ওনার সদ্য বিবাহিত স্ত্রী নিয়ে, এবং তার সেই স্ত্রী কিছুটা অ্যাবনর্মাল টাইপের ছিল এবং রাতের বেলা বাসা থেকে বের হয়ে চা বাগানে ঘোরাঘুরি করত। এমনই হঠাৎ একদিন ওই সাহেবের স্ত্রীটি হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে ভুলবশত গুদামঘরের পিছনে যে খাটটি রয়েছে সেখানে পড়ে গিয়ে মারা যান। সকালবেলা চা বাগানের কর্মীরা তার লাশ খুঁজে পান। সেই থেকে হঠাৎ হঠাৎ এই মহিলাকে চা বাগানে ঘুরতে দেখা যায় এবং অনেকে দেখেছেন ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, অনেকে দেখেছেন চা বাগানের মধ্যে দৌড়াচ্ছেন, এরকম আরও অনেক কিছু। এটা শুনে আক্কাস মিয়া খুব ভয় পেয়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন সাহেব ব্যাক করলেই উনি কালকে সকালেই জানিয়ে দিবেন এখানে উনি আর চাকরি করবেন না, এবং উনি পরদিন সাহেব আসলে সেটাই করেন। তার চাকরিটা তিনি ছেড়ে দেন, ছেড়ে দিয়েই সেখান থেকে চলে যান। তো লিসেনার, আজকে এইটাই ছিল রাব্বির ঘটনাটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। বিশেষ করে চা বাগানের ঘটনা আমার কাছে খুব ভালোই লাগে শুনতে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে ঘটনাটা কমেন্ট করে। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনাতে, তবে তার আগে আমরা 10-20 সেকেন্ডের একটা বিরতিতে যাচ্ছি। সে পর্যন্ত সবাই সাথে থাকুন।
ফিরছি আপনাদের সাথে দ্বিতীয় ঘটনা নিয়ে। আপনার ভয়েস ক্লিপটা আপনাদের জন্য প্লে করব। আশা করি এই ঘটনাটাও আপনাদের ভালো লাগবে। সে পর্যন্ত সবাই সাথে থাকুন এবং শুনতে থাকুন ভৌতিক। হ্যালো লিসনার, ফিরে এলাম আবারও ভৌতিকে আপনাদের জন্য আবারও আরেকটা ঘটনা নিয়ে। এইবার আমরা যে ঘটনাটি শুনতে যাব সেটা আমাকে পাঠিয়েছেন নরমান আসিফ নামের একজন লিসনার। আসিফ ওনার লাইফের দীর্ঘ একটা সময় আমেরিকাতে ছিলেন। ওইখানে উনি লেখাপড়া এবং চাকরির সুবাদে দীর্ঘ একটা সময় স্পেন্ড করেছিলেন। তো উনি ওনার জীবনের অন্য অন্য কাজগুলোর পাশাপাশি একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সাথে ইনভলভ ছিলেন এবং অনেকগুলা কেস উনি হ্যান্ডেল করেছেন। সেই সুবাদে ওনার লাইফে উনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন এবং দেখেছেন। এরকমই একটা ঘটনা উনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি আমার কাছে যতটা ভয়ের লেগেছে তার পাশাপাশি ঘটনাটা আমার কাছে ততটা ট্রাজিক লেগেছে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আপনারাই শুনে আসুন আসিফের মুখে তার ঘটনাটি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি নরমান আসিফ বলছি ঢাকা থেকে। আশা করি ভৌতিকের সকল লিসেনাররা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা ঘটনা নিয়ে হাজির হলাম এবং ভৌতিকে এটাই আমার শেয়ার করা প্রথম ঘটনা। সো আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি চলে যাব মূল ঘটনাটিতে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে আমার সাথে। ঘটনাটিতে যাওয়ার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আপনাদের কিছু বলে দিই। আমার পড়ালেখা এবং চাকরির কারণে বেশ অনেকটা সময় ইউএসএতে থাকতে হয় আমার, এবং সেই টাইমে আমি একটা পার্ট টাইম প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সাথে অনেক দিন ধরে কাজ করেছি। তো এই ঘটনাটি মূলত হচ্ছে আমার হ্যান্ডেল করা লাস্ট কেস। তো এই কেসটা যখন আমি পাই তখন আমার ক্লায়েন্টের কমপ্লেন যে তার পরিবারের একজনের উপর কোনো একটা অশরীরী ভর করেছে। সে বিভিন্ন ধরনের প্রমাণ, ছবি এবং ঘটনা নিয়ে আমাদের সাহায্যের জন্য আমাদের অফিসে হাজির হন। তো আমরা সমস্ত ঘটনা দেখে সব কিছু করে আমি আমার টিম ডিসাইড করি যে আমরা তাকে হেল্প করব। তো আমরা একদিন তার বাসায় যাই এবং বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা অশরীরীদের উপস্থিতি বোঝার চেষ্টা করি। তো আমাদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে দুটি অশরীরী আছে। একটি হচ্ছে তার পরিবারের একজনের উপর ভর করেছে এবং অন্যটি আশেপাশেই আছে, কিন্তু সে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের অপ্রীতিকর কিছুর সাথে জড়িত নয় বলে আমরা যেহেতু পেয়েছি, তো আমরা আর ওটা নিয়ে করিনি। তো তারপর আমরা এই পুরো ঘটনাটির ব্যাপারটি নিয়ে আমাদের সেই শহরের যে চার্চের ফাদার আছেন তার সাথে কথা বলেছি। তো ফাদার সবকিছু ঘটনা দেখে শুনে বুঝে উনি বললেন যে এই কেসের একমাত্র সলিউশন হচ্ছে এক্সোরসিজম। এক্সোরসিজম ছাড়া এটা আর কোনোভাবে কিছু করা যাবে না। তো দিনক্ষণ ঠিক করার পর আমাদের ইনভেস্টিগেশন টিম সহ ফাদার হাজির হলেন এক্সোরসিজমের ওই প্লেসে, যেখানে ক্লায়েন্টের বাসায় এই এক্সোরসিজমটি করা হবে। তো সাধারণত এক্সোরসিজমে আপনারা বিভিন্ন হরর মুভিতে দেখেন যে এক্সোরসিজম শুরু হলে প্রেত আত্মা বা অশরীরী বিভিন্নভাবে চেষ্টা করে সেটা বন্ধ করার জন্য। তো এই কারণে ফাদার আমাদেরকে আগেই বলেছিলেন যে এক ধরনের ব্যারিয়ার সিস্টেম রেডি করতে, যেটা মানে যখন এক্সোরসিজম হবে তখন যাতে কোনো ধরনের এই ধরনের অপ্রীতিকর ঘটনায় কেউ যেন আহত বা ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা সেইভাবে বিভিন্ন প্ল্যানিং করে এক্সোরসিজম শুরু হলো। তো এক্সোরসিজম শুরু হওয়ার পর বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা শুরু করলো। যিনি পেশেন্ট ছিলেন সে
বিভিন্ন মানে বিকৃত এবং কর্কশ গলায় প্রিস্টকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি এবং মেরে ফেলার করতে লাগলো। বাট এক সময় অলমোস্ট প্রায় 2 ঘন্টা এক্সোসিজম করার পর ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠলেন এবং এক্সোসিজম শেষ হওয়ার পর একটা নর্মাল প্রসিডিওর অনুযায়ী পুরো বাড়িকে পবিত্রকরণ করা হলো এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সবাইকে পবিত্রকরণ করা হলো। তো এটার পরে ওই ক্লায়েন্টকে 7 দিন একটা অবজারভেশনে রাখা হয় যে এর মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটলে আমরা আবার তাকে ভিজিট করব। আর এখানে এই ঘটনাটি শেষ। তারপরে যেটা হয় যে আমরা এই ধরনের প্রতিটা কেস হ্যান্ডেল করার পর আমরা নিজেরা একটা ছোট ব্রেক নেই। আমরা অলমোস্ট লাইক 1 সপ্তাহ কোনো ধরনের অন্য কোনো প্যারানর্মাল কেস বা কোনো কিছু হ্যান্ডেল করি না। তো অনেক সময় হয় যে এরকম সময়ে যারা একটা কেস হ্যান্ডেল করে তারপরে তারা নিজেরাও বিভিন্ন ধরনের প্যারানর্মাল এবং জিনিস সাফার করে, অনেকের দুঃস্বপ্ন হয়, হয়। তো এই ধরনের সাইকোলজিক্যাল রেস্টের কারণে আমরা সাধারণত 1 সপ্তাহ ব্রেক নিই। সো এই ব্রেকে আমরা সবাই চলে গেছি। তো ব্রেকের পরে আসার পর অনেক সময় অনেকের সাথে আবার দেখা হলো এবং সবার 1 সপ্তাহ ব্রেকের ঘটনা শুনলাম। কম বেশি সবারই কিছু দুঃস্বপ্ন ছাড়া তেমন কিছু হয়নি। বাট আমাদের বড়সড় সাধারণত কোনো ক্ষতি হয় না, কারণ আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমে ঢোকার আগে আমাদেরকে একটা পার্সোনাল ট্রেনিংয়ের ভিতর দিয়ে যেতে হয় এবং কিছু সার্টেন নিয়ম কানুন এবং গাইডলাইন প্রোটোকলস আছে, এগুলো ফলো করতে হয়। তো সেই জন্য আমাদের ওরকম কিছু সমস্যা হয়নি। তারপর সব কিছু নর্মাল হয়ে গেছে। তো ইউএসএতে থাকাকালীন আমার একটা সিরিয়াস রিলেশনশিপ থাকে। মেয়েটাকে আমি আসলে অনেক লাভ করতাম এবং আমাদের অলমোস্ট লাইক বিয়ে করা পর্যন্ত কথা হয়ে গেছিল। তার ফ্যামিলির সাথে আমার সব ধরনের ইন্টারাকশন সব কিছুই ছিল। তো সে জানতো আমি প্যারানর্মালের সাথে রিলেটেড ছিলাম, বাট তার এটা নিয়ে কখনো কোনো আপত্তি ছিল না বা কিছু ছিল না। তো সে আমাকে কখনো এগুলা নিয়ে কোনো প্রশ্নও করেনি। বাট আমি তাকে অলমোস্ট পুরো ডিটেলে কেস না হলে অ্যাটলিস্ট বলতাম যে হ্যাঁ আমি আজকে এরকম একটা কেস হ্যান্ডেল করব বা আগামী 1 সপ্তাহ আমি এরকম থাকবো না, এই সেই। তো হঠাৎ করে একদিন এই কেসের 1 সপ্তাহ পর আমি জানতে পারলাম যে ও খুব অসুস্থ। তো আমি বেশ অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, ও অসুস্থ। তো আমি ওকে ফোন করলাম, ফোন করে তারপরে ওকে বললাম যে তুমি ডাক্তারের কাছে যাও, চেক আপ করাও, ওষুধ খাও, ভালো হয়ে যাবে। এবং আমাদের সমস্ত যোগাযোগ হয়েছে ফোনের থ্রুতে, কারণ আমাদের একটা নিয়ম আছে যে প্রত্যেকটা কেস হ্যান্ডেল করার পর মিনিমাম 1 মাস আমরা আমাদের পরিচিত কোনো পার্সোনাল অ্যাটাচড কারোর সাথে দেখা করতে পারবো না। এটা আমার এবং তাদের সেফটি সিকিউরিটির জন্য। সো আমাদের সব কন্ট্যাক্ট হয়েছে ফোনে। তো তারপরে সে পরের দিন ডাক্তারের কাছে গেছে, যথাযথ সে ফেরত আসছে এবং আমাকে বলছে যে হ্যাঁ ডাক্তার ওষুধ খেতে দিছে। তো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ওষুধ খাও, ওষুধ খাইতেও 2-1 দিন সময় লাগবে কাজ করতে, ভালো হয়ে যাবে। তারপর 2-1 দিন আমি এর মধ্যে ওকে ফোন দিছি, করছি। তারপরে তৃতীয় দিন, চতুর্থ দিনের দিন হঠাৎ করে সে আমার কোনো কল ধরতেছে না, সে আমার কোনো টেক্সট রিপ্লাই দিচ্ছে না। আমি বেশ চিন্তিত হলাম, কি ব্যাপার, কি হলো, আরো কি বেশি অসুস্থ হয়ে গেল? সো ফাইনালি আমি তার মাকে ফোন দিলাম তার খবর নেওয়ার জন্য এবং আমি জানতে পারলাম যে সে সুইসাইড করছে। তো আমি সেই মুহূর্তে তার বাসায় গেলাম, গিয়ে দেখি যে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে রাখছে তার বেডরুমে এবং গিয়ে আমি দেখলাম যে তার মৃতদেহটি এখনো ঠিক সেই একই জায়গায় আছে, চেয়ারের উপরে, এবং তার আশেপাশে বিভিন্ন জিনিসপত্র ভাঙা থেকে আলামত মিলছে যেটা মানে হত্যা নাকি সুইসাইড। আমি তার চোখ তখনও খোলা ছিল এবং আমি তার চোখে এবং তার চেহারার দেখে আমার আর বুঝার বাকি ছিল না কি হয়েছে, কেমনে হয়েছে। ঠিক আছে, এবং এক্স্যাক্ট সেই মুহূর্তে আমি যখন তার চোখের দিকে, দৃষ্টির দিকে তাকিয়েছিলাম, আমি আমার কানে একটা মৃদু ফিসফিস হাসি শুনতে পেলাম এবং
ওর দৃষ্টিটা ছিল, সে আমার দিকে তাকিয়ে পুরা মানে ফ্রোজেন হয়ে এমন ভাবে তাকিয়েছিল যে ভয়ের একটা এক্সপ্রেশন ছিল। আমি কোনো এক্সপ্রেশন ছাড়া চুপচাপ তার দিকে তাকিয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল, ওর বাবা, বোন, মা, যে করার কিছু নাই, যা হবার হয়ে গেছে, তোমাদের কোনো ঝামেলা ছিল বলে তো মনে হয় না, তবু হঠাৎ করে কেন এরকম করলো। বাট কাউকে বলতে পারলাম না, যে একমাত্র আমি জানি আসলে কি হয়েছে, কেন হয়েছে। তারপরে এটার পর আমি ধীরে ধীরে ইমোশনালি অনেক ডিস্টার্ব হয়ে গেলাম। আমি কারোর সাথে ঠিকমতো কথা বলতাম না, কারোর সাথে পরিচয় দেওয়া করতাম না, মিট করতাম না। তো এই আর কি। তো এরপর থেকে হুট করে আমি প্রতিদিন রাতে একটা মানে রিপিটেটিভ দুঃস্বপ্ন দেখতে থাকলাম। যে দুঃস্বপ্নটা এরকম যে আমি আমার গার্লফ্রেন্ডের হাতের উপর ছুরি চালাচ্ছি এবং সে সেই এক্স্যাক্ট সেই দৃষ্টি এবং সেই ভয়ার্থ চেহারাটা নিয়ে আমার দিকে তাকায় দেখতেছে। আর প্রতি রাতে এই স্বপ্নের সময় আমার স্বপ্নের মধ্যে আমি সেই ফিসফিসানি হাসির শব্দটা শুনতে পাই। আমার খুবই ভয়ানক একটা ফিলিং ছিল। তো এরপরে ধীরে ধীরে আমার উপর এগুলা নেগেটিভ এফেক্ট পড়তে লাগলো। আমি মানুষজনের সাথে মেশা বন্ধ করে দিলাম, অফিসের চাকরি ছেড়ে দিলাম, অফিস থেকে ছুটি নিলাম, এমনকি আমার প্যারানর্মাল টিমের সাথে আমি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলাম। তো পরে টিমমেটরা আমাকে খুঁজে, আমাকে কোনোভাবে কন্ট্যাক্ট না পেয়ে তারা আমার অফিসে গেল এবং অফিসে গিয়ে তারা জানতে পারলো যে আমার গার্লফ্রেন্ড সুইসাইড করছে এবং আমি অফিস ছেড়ে চলে আসছি। তারপর তারা আমাকে অনেক কষ্ট করে খুঁজলো, কোথায় পেয়েছে জানি না। আমি জাস্ট হাওয়া হয়ে গেছিলাম পুরো দুনিয়ার থেকে। তারপরে একদিন তারা আমার বাসার আশেপাশের একটা বারে গিয়ে দেখতে পায় যে আমি বারের বাইরে প্রচণ্ড মাতাল অবস্থায় ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে একা একা কথা বলতেছি। আমি নাকি, আমার মনে নাই, বাট আমাকে বলছে যে আমি নাকি চিৎকার করতেছিলাম যে আই এম সরি বেবি, ইটস মাই ফল্ট, আই লাভ ইউ, ডোন্ট লিভ মি, ডোন্ট গো অ্যাওয়ে, ডোন্ট লিভ মি অ্যালোন, এই টাইপের কথাবার্তা বলতেছিলাম। তারা আমাকে অনেক সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু আমি নাকি উল্টা তাদের সাথে আক্রমণাত্মক এবং মারামারি করছি। তো তারপরে তারা আমাকে আমার ঘরে নিয়ে যায় অ্যাপার্টমেন্টে এবং সেখানে আমাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর তারা কন্টিনিউয়াসলি সারা রাত আমার মাথায় পানি ঢালে এবং পরে একটা সময় নাকি আমি জ্ঞান হারায় ফেলি। তারপরে যখন আমার জ্ঞান ফিরে, আমি বলি যে কী ব্যাপার, আমি এখানে কেন, কি? তারা আমাকে পানি জুস দিয়ে সুস্থ করে এবং সুস্থ করার পর তারা আমাকে বলে যে গতকালকের এই ঘটনা, অথচ আমার কিছুই মনে নাই। তো আমি বললাম যে দেখো ফ্রেন্ডস, আমার কিছুই মনে নাই, আমি জাস্ট লাস্ট আমার মনে আছে আমি বারের সামনে দিয়ে বাসায় ঢুকবো, তার আগে আমি ভাবছিলাম আমি একটু ড্রিঙ্ক করবো, আমার মন টন খারাপ ছিল। তো দ্যাটস অল আই নো। তো তারপর ওরা বললো যে আমরা ইমিডিয়েটলি তোমার উপর একটা টেস্ট করবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তারা ইমিডিয়েটলি আমাকে টেস্ট করলো এবং টেস্ট করার পর এই টেস্টও ঠিক না, ইটস আ প্রসিডিওর বা একটা মেথড বলতে পারেন, যে যেটার সাহায্যে যে অ্যাকচুয়ালি আমার কানেক্টেড পার্সনদের অবচেতনের সাথে আমি কিভাবে কানেক্টেড হই এটা সবাই জানতে পারে, অ্যাটলিস্ট যারা ওই প্রসিডিওরটা একসাথে ফলো করে। তো এবং এই ফলো করার পর আমি সহ আমার টিমমেটরা সবাই জানতে পারে যে আসলে ওই দিন কি হয়েছিল। এবং আসলে ওই দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা যে প্রথম কেসটাতে সলভ করে দুইটা অশরীরী পেয়েছিলাম, একটাকে ফাদার হচ্ছে এক্সোসিজমের মাধ্যমে ক্লায়েন্টের বডি থেকে বের করে লক করে রাখছে একটা স্পেশাল প্রেয়ার দিয়ে। আর সেকেন্ডটা যেটা আমরা জানতে পারি যে সেকেন্ডটা হচ্ছে ওই ফার্স্টার পার্টনার, এবং যেটা ওই ক্লায়েন্টের ভিতর ছিল সেটা একটা ফিমেল এন্টিটি এবং এটা হচ্ছে তার মেল এন্টিটি। তারা সর্ট অফ কাপল ছিল এবং যেহেতু আমার ইয়ার কারণে তার ফিমেল পার্টনার
ওয়ানকে সে আজীবন হারায় ফেললো। কারণ খ্রিশ্চানিয়াতে একটা সিস্টেম আছে যে এক্সোসিজমের মাধ্যমে কোনো অশরীরকে বন্দি করলে সে লাস্ট ডে অফ জাজমেন্টের আগে কোনোভাবে মুক্তি পাবে না। সো যেহেতু সে তার লাইফের একমাত্র পার্টনার বা যাই বলেন তাকে হারাইছে, সে ঠিক এক্স্যাক্টলি ওই একইভাবে প্রতিশোধ নিল আমার উপর, যে আমি যাতে কোনোদিন আমার লাভড ওয়ানকে সাথে না পেতে পারি। তো এই হচ্ছে আমার ঘটনা। তো তারপরও এটার পর আমরা যখন এইগুলা জানতে পারলাম ওই মেথডের পরে, তো আমরা ইনস্ট্যান্টলি ডিসাইড করলাম যে সাধারণত একজন হেজউইচের কাছে আমরা হেল্প নেব। সাধারণত হেজউইচ হচ্ছে আমাদের এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনে এরকম কিছু উইচ আছে যারা মনে করেন যে প্যারানর্মাল ওয়ার্ল্ডের অনেক খবরাখবর দিয়ে আমাদেরকে হেল্প করে। তো ওরকম পরিচিত একজন আছে এবং আমি তার কাছে গেলাম। তো যাওয়ার পর সে আমার দিকে তাকায় বললো, হাউ আর ইউ মাই সান? আমি বললাম যে আমি তো আপনার সাথে এর আগে দেখা করছি, আপনি তো জানেনই আমার লাইন অফ ওয়ার্ক এবং আপনার হেল্প লাগে। সো আপনি তো অ্যাটলিস্ট আমি না বললেও বুঝতে পারতেছেন হাউ এম আই। তো বলতেছে যে আই নো হাউ ইউ আর বাট ইউ ডোন্ট নো হাউ ইউ আর। আমি বলছি কেন? আমি তোমার সব কিছুই জানি, শুনছি, বুঝছি, আমি খবরও পাইছি, কিন্তু তোমার জন্য আরেকটা দুঃসংবাদ আছে। আমি বলছি কি দুঃসংবাদ? তো বললো যে তুমি যে লাস্ট কেসে 2টা এন্টিটিকে করছো, তাদের মধ্যে একজনকে তো তোমরা আটকায় ফেলছো, আরেকজন তো আমি যতদূর শুনছি তোমার লাভড ওয়ানকে মেরে ফেলছে। আমি বলছি জি। তো তারপর বলতেছে সে আরেকটা কাজ করছে জানো? আমি বলছি কি করছে? সে তোমার উপর একটা অভিশাপ দিছে। বলছি অভিশাপ? কিসের অভিশাপ? তো বলছে যে এটাকে বলা হয় কার্স অফ সলিটিউড। বলছে কার্স অফ সলিটিউড এটা কি জিনিস? বলছে এটা মানে কোনো মানে অতীতে দেবতা যখন পৃথিবীতে মানে আনুষ্ঠানিক কোনো ধর্ম ছিল না, শুধু দেবতাদের ধর্ম ছিল, তো তখন এরকম খুব মানে ভয়ানক একটা অভিশাপ হচ্ছে কার্স অফ সলিটিউড। এই কার্স অফ সলিটিউড যার উপর দেওয়া হয় সে জীবনে কোনোদিন জীবন সঙ্গী পাবে না। তার মানে একজন তো মারা গেছে, এখন আমি যদি আরেকজন কয় তুমি তাও পাবা না। তো ওই আত্মা কি তাকেও মেরে ফেলবে? কয় না, তোমার উপর এমন একটা অভিশাপ দেওয়া হয়েছে যে প্রতি মানে তুমি যাকেই পছন্দ করো এবং জীবনসঙ্গী বানানোর চিন্তা মাথায় নিবা, সেই মুহূর্ত থেকে 3 দিনের মাথায় তোমার ওই পছন্দের মানুষটা অদ্ভুত স্বপ্ন দেখবে, তোমাকে বিভিন্ন ভয়ানক রূপে দেখবে এবং সে আর তোমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট রাখবে না। আমি এইটা শোনার পর আস্তে করে তার কাছ থেকে চলে গেলাম এবং তারপর আমি বললাম থ্যাংক ইউ ম্যাডাম। বললো যে অ্যাকচুয়ালি এখানে আমি আসলে আমি সরি, আমি কোনোভাবে এটা তোমাকে হেল্প করতে পারবো না। তো তারপর আমি এই ঘটনার পর মানে এতটা শকড হই এবং এতটা আমার লাইফ চেঞ্জ হয় যে আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমটা ছেড়ে দিই। এবং আরও মোস্ট আনফর্চুনেট হলো আমি আমার জবটাও ছেড়ে দিই। জবটা ছেড়ে দিয়ে আমি ইউএসএ ছেড়ে বাংলাদেশে চলে আসি। তো ডিয়ার লিসেনার্স, থ্যাংক ইউ আমার এই গল্পটি শোনার জন্য। সো এই ছিল আমার ঘটনা। এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ। সবার কেমন লেগেছে আমার ঘটনাটি জানাবেন এবং পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কাছে আরও আমার বিভিন্ন ইনভেস্টিগেশনের আরও কেস এবং আরও বিভিন্ন প্যারানর্মাল ঘটনা আমার সাথে ঘটা বা অন্যদের সাথে ঘটা বা যা আমি নিজ চোখে দেখেছি সেগুলা নিয়ে আপনাদের সামনে আবার আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভৌতিকের সাথে থাকবেন, সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সাপোর্টই পারে আমাদের এই পেজটাকে এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ঘটনা, কাহিনী, গল্প হোক, সত্যি হোক, সব কিছু নিয়ে আপনাদের সামনে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
লিসনার, এই ছিল নরমান আসিফের ঘটনাটা। আপনারা সবাই শুনেছেন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ঘটনাটা একটু ডিফারেন্ট অ্যান্ড রিয়েল লাইফের একটা স্টোরি এবং কিছুটা দুঃখজনকও বটে, কারণ নরমান এই ঘটনার মধ্য দিয়ে তার এক্সোসিজমের কারণে বা তার যে ইনভেস্টিগেশনের কারণে লাইফে অনেক বড় একটা লস্ট করেছেন। সো এটা কতটা প্যাথেটিক সেটা যার লাইফে হয়েছে সেই একমাত্র ভালো জানেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের লাস্ট স্টোরিতে। ফিরে আসতেছে একটু পরে, সাথে থাকুন। হ্যালো লিসনার, ফিরে এলাম আবার ভৌতিকে। এইবার আমরা আমাদের থার্ড অ্যান্ড লাস্ট স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটিও আমি পড়ে শোনাবো আপনাদের। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল থেকে একজন। উনি আমাদের ঘটনাটি লিখে মেল করেন এবং উনি বলেছেন ওনার ঘটনাটি যেন আমি পড়ে শোনাই। আশা করি আপনারা সবাই এই ঘটনাটিও এনজয় করবেন। চলে যাই এখন আমরা ঘটনায়। আমাদের যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আকাশ। আকাশ বরিশালের ছোট্ট একটা গ্রামে থাকেন। সঙ্গত কারণে উনি ওনার অ্যাড্রেস অ্যান্ড আদার ডিটেলসগুলো শেয়ার করতে মানা করেছেন, সেগুলো আমি বললাম না। যাই হোক, ঘটনাটি ঘটে আজকে থেকে অনেক বছর আগে, লাইক 1985-85-এর দিকে একটা ঘটনা। বলতে গেলে অনেক দেরির একটা ঘটনা, অনেক আগের একটা ঘটনা। উনি ঘটনাটি শুনেন ওনার দাদার কাছ থেকে। ওনার দাদা ছিলেন একজন ইমাম সাহেব। মসজিদে উনি নামাজ পড়াতেন। ওই এলাকার একটা মসজিদে উনি ইমামতি করতেন। ওনার কাজ ছিল মূলত মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়া এবং 5 ওয়াক্ত নামাজ পড়ানো এবং মসজিদের অন্য অন্য যে কাজগুলো আছে টুকটাক সেগুলো করা, টেক কেয়ার করা। এমনই একদিনের ঘটনা। আকাশের দাদা সারাদিন মসজিদে ওনার কাজ সেরে রাতের বেলা এশার ওয়াক্তের নামাজটা উনি পড়ানো শেষ করলেন এবং এরপরে যখন মসজিদের সব মুসল্লি চলে গেল, তখন আকাশের দাদা জাস্ট প্রতিদিনের মতোই মসজিদটা একটু ঝাড়ু দিয়ে সব কিছু দেখে শুনে পরিষ্কার করে গেটটা লক করে বাসায় যাওয়ার কথা চিন্তা করলেন এবং রওনা দিয়ে দিলেন। বলে রাখা ভালো, মসজিদের পাশে ওনার জন্য ছোট্ট একটা রেস্টরুম ছিল এবং দিনের বেলা উনি ওইখানেই রেস্ট নিতেন এবং মাঝে মধ্যে রাতের বেলা উনি বাইরে কোথাও দাওয়াত থাকলে বা দূরে কোথাও অন্য অন্য গ্রামে যদি কোনো দাওয়াতে যেতেন, সেক্ষেত্রে উনি কি করতেন, ওইখানে এসে রাতের বেলা ঘুমাতেন। সেদিন আর বাসায় ব্যাক করতেন না। সেটা মূলত সব সময় হতো না, মাঝে মধ্যে হতো। যদি ওনার কোনো প্রোগ্রাম থাকতো এই ধরনের, তাহলে সেক্ষেত্রে উনি ওখানে রেস্ট নিতেন বা ঘুমাতেন। নর্মালি উনি সবসময় এশার নামাজ পড়িয়ে রাতের বেলা বাসায় চলে যেতেন। যাই হোক, উনি যখন বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরলেন, উনি হাঁটতে হাঁটতে উনি একটা থিন রাস্তার মাথায় এসে দাঁড়ালেন এবং সেখান থেকে 2টা রাস্তা দিয়েই ওনার বাসায় যাওয়া যেত। একটা রাস্তা ছিল মূলত খানিকটা জঙ্গলের মধ্য দিয়ে, আরেকটা রাস্তা ছিল খালি মাঠের মাঝখান দিয়ে। তখন গরমকাল ছিল আকাশের দাদার ভাষ্যমতে এবং পূর্ণিমার রাতের মতোই চাঁদের আলো ছিল, সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সেহেতু উনি চিন্তা করলেন মাঠের মাঝখান দিয়ে যাওয়াটাই মেবি ভালো হবে। তাহলে হবে কি, বাতাস লাগবে ওনার গায়ে এবং কমফোর্টলি উনি বাসায় ব্যাক করতে পারবেন এবং সব কিছু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সেজন্য মাঠের মাঝখান দিয়ে উনি ইজিলি বাসায় চলে যেতে পারবেন, সেটা চিন্তা করলেন। এই ভেবে উনি হাঁটা ধরলেন এবং হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে এলেন। তখন ওনার বাসা 3-4 কিলোমিটার বাকি। উনি হঠাৎ খেয়াল করলেন ওনার থেকে অনেকটা দূরে পিছন পিছন কারা জানি দল বেঁধে আসতেছে এবং ওই আলো আঁধারি জ্যোৎস্নার আলোয় উনি লক্ষ্য করলেন তারা জানি কি একটা কাঁধে নিয়ে আসতেছে। জাস্ট দূর থেকে হালকা হালকা বোঝা যাচ্ছিল। উনি ভাবলেন নিশ্চয়ই কেউ এদিক দিয়ে বাড়ি ফিরতেছে, বেটার উনি এখানেই দাঁড়িয়ে থাকুক কিছুক্ষণ, তাইলে ওনারা কাছে আসলে ওদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে বাসায় ব্যাক করা যাবে।
এভাবে উনি অপেক্ষা করতে লাগলেন কখন তারা কাছে আসবেন, এবং এভাবে অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যে ওই মানুষগুলা ওনার কাছে চলে আসলো, এবং উনি দেখলেন সবগুলা মানুষই সাদা পাঞ্জাবি পরা, লম্বায় 6 ফিটের কম না কেউ, এবং তাদের কাঁধে একটা খাটিয়া। এবং তিনি এটাও কনফার্ম হলেন যে তারা এই গ্রামের কেউ না, কারণ উনি এই গ্রামের সবাইকেই কম বেশি চিনতেন। এইবার উনি তাদেরকে সালাম দিলেন, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন তারা কারা এবং তারা কোথায় যাচ্ছেন। তখন তাদের মাঝখান থেকে একজন উত্তর দিলেন, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম, আপনাকে আমরা এই লাশটার একটু জানাজা পড়ানোর জন্য রিকোয়েস্ট করতেছি, আপনি আমাদের এই লাশটার একটু জানাজা পড়িয়ে দিন। তখন উনি বললেন, এটা কার লাশ, আপনারা কোত্থেকে এসেছেন, লাশ নিয়েও বা এত রাতে কোথায় যাচ্ছেন, কবর দিবেন কোথায়? তিনি বললেন, আমাদের গ্রামেও তো আজকে কেউ মারা যায় নাই, তাহলে কি আপনারা অন্য কোনো গ্রাম থেকে এসেছেন? এইবার ওই লোকটি বলল, আপনার এত কিছু জানার দরকার নাই, আপনি জাস্ট আমাদের এই লাশটার জানাজা পড়িয়ে দিন। এবার উনি কিছুটা বিব্রত বোধ করলেন এবং বললেন, আপনারা আপনাদের পরিচয় দেন, না হলে আমি কিভাবে অপরিচিত একটা মানুষের জানাজা পড়াবো। তো তারা বলল এবং অনেকটা রিকোয়েস্ট করে বলল যে কাইন্ডলি জানাজাটা যেন পড়ানো হয়। বাট আকাশের দাদা সেটা না করলেন এবং উনি বললেন, আপনারা যদি পরিচয় না দেন তাহলে আমি কিন্তু চলে যাব, আমার বাসায় চলে যাব। এবার উনি যখন হাঁটা ধরলেন তখন ওই লোকটি ওনাকে পিছন থেকে ডাক দিল এবং ডাক দিয়ে বলল, আপনি যদি জানাজাটা না পড়িয়ে যান তাহলে আপনার অনেক বড় ক্ষতি হবে, যেটার মূল্য আপনি সারা জীবনও দিতে পারবেন না। এবার আকাশের দাদা খানিকটা ভয় পেয়ে গেলেন এই ধরনের একটা হুমকি স্বরূপ কথা শুনে, এবং চিন্তা করতে লাগলেন এটা কি প্যারানর্মাল কোনো কিছু কিনা। কজ উনি যেহেতু একজন মসজিদের ইমাম, উনি অনেক কিছুই জানেন বা এই ধরনের অনেক কিছু নিয়ে শুনেছেন। তখন উনি দাঁড়ালেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের লাশের জানাজা পড়াবো, কিন্তু কোথায়, কোন কবরস্থানে বা কোথায় নিয়ে গিয়ে পড়াবেন? তখন ওই লোকগুলি বলল, আপনি জাস্ট আমাদের ফলো করতে থাকেন, সব কিছু রেডি করা আছে, আপনি জাস্ট জানাজাটা পড়িয়ে চলে যেতে পারবেন। তো এইভাবে আকাশের দাদা ওই লোকগুলোর সাথে হাঁটা শুরু করলেন এবং হাঁটতে হাঁটতে ঠিক কতক্ষণ সময় গেল উনি ঠিক মনে করতে পারবেন না। উনি কেমন জানি একটা গোরের মধ্যে চলে গিয়েছিলেন এবং হাঁটতে হাঁটতে তিনি একটা খোলা মাঠের মাঝখানে এসে দাঁড়ালেন এবং ওই লোকগুলা সেখানে এসে কাঁধের থেকে খাটিয়াটা নামালো এবং নামিয়ে বলল, এখানেই আমাদের জানাজাটা হবে, আপনি আপনার মতো সব ব্যবস্থা নেন, জানাজা পড়ানোর ব্যবস্থা করেন। আকাশের দাদা যেহেতু একজন ইমাম সাহেব, উনি সব কিছু জানতেন, সব প্রসিডিওর ওনার জানা ছিল, উনি ওনার মতো করে সব প্রিপারেশন নিলেন এবং জানাজাটা দেওয়ার ব্যবস্থা করলেন এবং এক পর্যায়ে উনি জানাজা পড়ানো শুরু করলেন। জানাজা পড়ানো যখন শেষ হলো, উনি যখন সালাম পেরাবেন জানাজার শেষে, উনি লক্ষ্য করলেন খালি ওনার সাউন্ডটা উনি শুনতেছেন, আর অন্য কোনো মানুষের সাউন্ড তিনি শুনতে পেলেন না। যে সবাই একসাথে সালাম ফিরালে যে সাউন্ডটা হয় নামাজের শেষে, ওই ধরনের কোনো সাউন্ড উনি শুনেন নাই। এবার উনি নামাজ শেষ করে পিছনে ফিরে তাকালেন, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে একটা মানুষও নাই, কোনো প্রাণীর চিহ্ন সেখানে ছিল না। শুধুমাত্র আকাশের দাদার সামনে পড়ে আছে লাশের খাটিয়া, আর খাটিয়ার মধ্যে একটা লাশ। আকাশের দাদা এবার খুব ভয়ই পেয়ে গেলেন এবং চিন্তা করলেন, এই যে সাথে আসলো 20-25 জন মানুষ, তাদের মধ্যে একজন মানুষও নাই, মুহূর্তের মধ্যে তারা কোথায় জানি হাওয়া হয়ে গেল, এরা তো মানুষ হতে পারে না। তখন আকাশের দাদা কি করবেন তিনি নিজেও বুঝতে পারলেন না এবং মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকলেন।
বাট ওনার মধ্যে কেন জানি কিউরিসিটি হচ্ছিল যে উনি লাশটাকে একবার দেখবেন বা এটা খাল লাশ ওনার দেখার খুব ইচ্ছা হচ্ছিল। এইবার তিনি সাহস করে আস্তে আস্তে খাটিয়ার পাশে গেলেন এবং লাশের মুখে যে কাফনটা ছিল কাফনের কাপড়টি উনি সরালেন। সরিয়ে উনি যেটা দেখলেন সেটা আসলে দেখার জন্য উনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না, বা ওনার কল্পনাতেও সেটা ছিল না। উনি দেখলেন যেই লোকটা তখন ওনার সাথে কথা বলেছিলেন এবং তাকে বলেছিলেন যে জানাজা পড়ানোর জন্য এবং জানাজা পড়ানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, এইটাই সেই লোক। উনি লাশ হয়ে শুয়ে আছেন। আসলে এই ধরনের একটা দৃশ্য দেখার পর আকাশের দাদা নিজেকে আর ধরে রাখতে পারেন নাই। ওনার মেন্টালি ওই কন্ডিশনটা ছিল না। উনি কি করলেন, সেখান থেকে জেরে দৌড় দিলেন এবং দৌড়াতে 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 উনি লক্ষ্য করলেন যে উনি যেই জায়গায় দৌড়াচ্ছেন সেটা তার গ্রামের কোথাও না এবং তার পরিচিত কোনো জায়গাও না। তিনি কোথায় দৌড়াচ্ছেন তিনি আদৌ নিজেও জানেন না। খালি মাঠ আর মাঠ, দু প্রান্তর, নির্জন নিশুতি রাতের মধ্যে উনি মাঠের মাঝখানে একলা খালি দৌড়িয়ে যাচ্ছেন। এভাবে উনি কতক্ষণ দৌড়িয়েছিলেন নিজেই জানেন না। এক পর্যায়ে উনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেন্সলেস হয়ে যান। পরবর্তীতে ওনার যখন ঘুম ভাঙে তখন উনি নিজেকে আবিষ্কার করলেন মসজিদের দরজায়, মসজিদের গেটেই। ওনাকে একজন মুসল্লি সকালবেলা নামাজ পড়তে আসছে, উনি ডেকে তুলতেছেন এবং বলতেছেন, কি হয়েছে ইমাম সাহেব, আপনি এখানে কেন শুয়ে আছেন? তখন উনি ওখান থেকে উঠে বসলেন এবং ওই লোকটিকে পুরো ঘটনাটা বললেন এবং উনি দেখলেন ওনার শরীরে প্রচণ্ড ব্যথা এবং হাই টেম্পারেচার চলে আসছে। এরপর উনি অনেক কষ্টে সকালের নামাজটা শেষ করে ওই লোকটার সাহায্য নিয়ে, আরও কয়েকজন মুসল্লির সাহায্য নিয়ে বাসায় চলে এলেন এবং বাসায় আসার পর ওনার পরিবারের সদস্যরা ওনার এই অবস্থা দেখে খুবই অবাক হন এবং জিজ্ঞেস করেন কি হয়েছে ওনার সাথে। পরবর্তীতে উনি সবাইকে ঘটনাটা খুলে বলেন। এদিকে তার পরিবার বলে আসলে তারা যখন রাত অনেক হয়ে গিয়েছিল এবং দেখলেন উনি বাসায় ফিরতেছেন না, তখন ওরা চিন্তা করলেন মেবি উনি অন্য কোনো গ্রামে দাওয়াতে গিয়েছেন, হয়তো রাতে ব্যাক করে উনি মসজিদের সেই ছোট ঘরটাতে ঘুমাবেন, আজকে আর বাসায় ব্যাক করবেন না। কিন্তু ওনার সাথে যে এত কিছু হচ্ছিল সেটা তারা কেউ কল্পনাও করতে পারেনি। পরবর্তীতে আকাশের দাদা 2-1 দিন রেস্টে ছিল এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। কিন্তু তার জীবনে যে ঘটা সেই রাতের ঘটনা উনি এখনও ভুলতে পারেন নাই এবং বলার মতো ছিলও না। পরবর্তীতে উনি সেই ঘটনাটা আকাশের সাথে শেয়ার করেন এবং আজকে আকাশ আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছে। ঘটনাটি আসলে খুবই ইন্টারেস্টিং ছিল এবং খুবই থ্রিলিং একটা ঘটনা ছিল। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন ঘটনাটা। জানাবেন কেমন লেগেছে আকাশের ঘটনা, আমাদের আজকের ভৌতিক সব কিছু মিলিয়ে কেমন হলো সেটাও জানাবেন। আজকের ভৌতিক এতটুকুই, আমরা নেক্সট কোনো ঘটনা প্লে করতে যাচ্ছি না। তবে আপনাদের সবাইকে বলে নিতে চাই, আজকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আমাদের ভৌতিকের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট, আপনাদের সাথে থাকায় আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে সামনে এগিয়ে যাওয়ার, আরও ভালো কিছু করার। তবে সবাইকে রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠান, আমাদের লিখেন, মেল করেন বা ভয়েস রেকর্ড করেন, যে কোনোভাবে আপনারা আপনাদের ঘটনাগুলো, আপনাদের লাইফের, আপনাদের জানা যে কোনো ঘটনা শেয়ার করেন। তাইলে আমরা আমাদের ভৌতিক আরও ভালোভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো। আপনারা জানেন এটা সম্পূর্ণ নতুন একটা প্ল্যাটফর্ম আমাদের, এটা 2nd এপিসোড ছিল এবং অলরেডি আমরা অনেকের কাছ থেকে নক পেয়েছি এবং অনেকে ঘটনা পাঠিয়েছেন। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ 1 সপ্তাহের মধ্যে এতটা বিস্তৃতি সেটা আমরা কখনো আশা করি নাই। হয়তো চিন্তা করেছিলাম একটা ঘটনা বলে আমাদের এপিসোডগুলো করতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ঘটনা পাচ্ছি এবং অনেকের সহযোগিতা পাচ্ছি।
যারা আমাদের সহযোগিতা করতেছেন, যারা আমাদের সাথে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, সবসময় আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য, আপনাদের পরামর্শ, আপনাদের সকল ধরনের মতামত আমাদের কাম্য। সবসময় আমাদের জানাবেন আপনাদের ইচ্ছা, আপনাদের চাওয়াটা কি, আপনারা কোন ধরনের ঘটনা চান, সব কিছু আপনারা আমাদের লিখে জানাবেন। আমরা চেষ্টা করব ওই ধরনের ঘটনা বা ওই ধরনের স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করার, ওগুলা কালেক্ট করার। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভৌতিক এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বশেষ নিজেকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।